আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর জন্য রসায়নের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে পর্যায় সারণী। বলতে পারো তোমার রসায়নের সিকিউ আসার জন্য প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটা। তার আগে যে তৃতীয় অধ্যায় আছে পদার্থের গঠন, সেটাও কম গুরুত্বপূর্ণ না, সেখান থেকেও সিকিউ আসে। বাট একটু যদিও ফসকে যায়, এই ৪ নাম্বার চ্যাপ্টার থেকে আলহামদুলিল্লাহ ফসকার কোনো চান্স নাই। এই যে তুমি একটা জিনিস মাথায় রাখবা, একটা পর্যায় সারণীকে এরকম এক্স ওয়াই জেড করে দিয়ে দিবে তোমাকে, তারপরে বলবে যে এই মৌল কোনটা হবে সেটাকে প্রথমে ডিকোড করো, খুঁজে বের করো, তারপরে তখন তুমি সেটার যাবতীয় বৈশিষ্ট্য হ্যান ত্যান এগুলা ব্যাখ্যা করো, এটা করো, আয়নীকরণ শক্তি করো, হ্যান ত্যান এমন। বুঝছো? তো আমি প্রথমেই তোমাদেরকে এরকম একটা জিনিস না দেখাই, শুরুর দিকে আমরা আগে কথাবার্তা বলি কিভাবে করব। আমরা এই টোটাল চ্যাপ্টারটা 2টা লেকচারে কমপ্লিট করব। প্রথম লেকচারের ভিতরে আমরা পর্যায় সারণী সম্পর্কেই পড়ব, ঠিক আছে, সম্পূর্ণ। এবং দ্বিতীয় লেকচারের ভিতরে আমার এই চ্যাপ্টারেরই আরেকটা পার্ট পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে পড়ব। পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে পড়ব। আচ্ছা, পিরিয়ডিক প্রপার্টিজ। সো দুইটা জায়গা থেকেই মিক্স করে আমাদের সিকিউটা আসবে একটা চ্যাপ্টারেরই। ওকে, আচ্ছা, এখন আমি একটু বলি আমরা এটাকে কিভাবে পড়তে চলেছি। পর্যায় সারণীর ইতিহাস যে অংশটা রয়েছে সেটা আমি তোমাকে স্লাইড দেখে একেবারে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। হ্যাঁ, এখানে আমি মনে রাখার জন্য কোন কোন জায়গাগুলো আছে, কোন সালে কে আসছিল, শুরুতে কে, পরে কে আসলো, কার কোনটাতে ভুল হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, বাট তার আগে আমাদের পর্যায় সারণীর স্লাইডের পড়া আসলে বলতে গেলে আমি এখানে তোমাকে পর্যায় সারণীটা ড্র করে দেখাবো। হ্যাঁ, মানে সম্পূর্ণটা না, যতটুকু পরিমাণে লাগবে। এবং যতটুকু পরিমাণে লাগবে আমরা নর্মালি 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোকে মনে রাখি, এরকমটা করি। আমি তোমাকে এখানে এরকমটা করাবো না, আমি অন্য আরেকটা প্রসেসে তোমাকে করাবো। 1 থেকে 30 তো তুমি মনে রাখবে, আরও কিছু টেকনিক দেখাই দিব যেন তুমি সম্পূর্ণ মৌলগুলোকে মনে রাখতে পারো। এটা তোমার অনেক বেশি হেল্পফুল হবে এবং আপ টু অ্যাডমিশন তোমার ক্লিয়ার হয়ে যাবে একেবারে। পর্যায় সারণী থেকে তোমাকে কোনো জায়গাতে আটকাতে পারবে না। এবং এটুকু যদি কাজ করতে পারো তাহলে একটা মৌলের অবস্থান, একটা পর্যায়ে কত নাম্বার গ্রুপে কত নাম্বার পর্যায়ে, সেটা খুব সহজেই তুমি আশা করি বের করে ফেলতে পারবা। সো আমার সাথে থাকো, ইনশাল্লাহ শেষ অবধি এই পার্ট 1-এর ভিতরে দেখবা যে পর্যায় সারণীর অংশটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে প্রথমে আসো তো আমরা একটু কথাবার্তা বলি যে পর্যায় সারণী জিনিসটা কি। রসায়ন, আমার পুরো রসায়ন যে সাবজেক্টটা সেটা আসলে কিছু মৌলের উপর নির্ভর করে টিকে আছে। ম্যাথে বা গণিতে যেমন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত এরকম আছে না, ঠিক সেরকমভাবেই আমাদের কিছু মৌল আছে যে মৌলগুলোকে আমরা পরমাণু বলি, আণবিক অবস্থায় থাকতে পারে তারা, হটেভার যেভাবেই থাকুক না কেন, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের পুরো রসায়নটা আসলে কিসে আছে বলো, মানে সাইকেলটা তার কমপ্লিট করছে, সে চলাচল করছে। সো তাদের ওই মৌলগুলো সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার জন্য গোছানো যে জায়গাটা, সেটাকেই বলতে পারি আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। ওই মৌলগুলো সম্পর্কের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের গ্রুপ ওয়াইজ সুবিন্যস্ত করে যে সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি করা হয়, সেটাই আসলে হচ্ছে পর্যায় সারণী। তো এখানে আমরা আসলে কাকে জানবো? মৌল জানবো, মৌলের বৈশিষ্ট্য জানবো, মৌলের বিভিন্ন ধর্ম জানবো। ওকে, আচ্ছা, চলো আমরা একটু শুরু করি। প্রথমেই আমাদের সুন্দর একটা পর্যায় সারণী দেওয়া আছে। এই পর্যায় সারণীটা দেখতে যতটা সুন্দর, খুব সত্য কথা বলতে এই পর্যায় সারণীর পড়াগুলা ততটাই সুন্দর। বিদঘুটে বলবো না আমি, শুরুতে যখন তুমি শিখবা তখন আমি তোমাকে নিজে শিখাবো, তো কোনো প্যারা হবে না, আশা করি পুরোটা তোমাকে আমি শিখিয়ে ফেলতে পারবো যে কিভাবে কি করবা। দেখো আমি পর্যায় সারণী এতটুকু ড্র না করলেও আমি বলে দিচ্ছি, যাও আমি হচ্ছে যে এখানেই আরেকটা পেজ নিয়ে নিলাম, হ্যাঁ, যেন আমি হচ্ছে এখানেই এই যে এটার পরে এটাতেই ড্র করবো। সো আমরা যেন খুব সহজে হচ্ছে এটা রেশিওটা করতে পারি, ঠিক আছে। সেই পর্যায় সারণী আমরা ড্র করব। এই একটা মৌল ধরো, এই মৌলটা কোন অবস্থানে আছে, হ্যান ত্যান এগুলো যাবতীয় কিছু আমরা বের করব। এটার মানে এই যে দেখো এটা আসলে 8 নাম্বার গ্রুপে কেমন, এটা হচ্ছে আমরা বলতে গেলে এটা বর্তমান পদ্ধতি অনুযায়ী 8 নাম্বার গ্রুপের মৌল। বাট প্রাচীন বা সনাতনী পদ্ধতি অনুযায়ী তুমি কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটাও VIIB বা 8-এর B নাম্বার মৌল। কেন প্রাচীন পদ্ধতিতে এটা এরকম, আমরা সবগুলা করে ফেলবো, ঠিক আছে। পড়াটা একটু বেশি হয়ে যাবে এবং বিলিভ মি তুমি এরকমভাবে পড়ো, তোমাকে আটকানোর জায়গা ইনশাল্লাহ SSC পর্যন্ত আর থাকবে না। ওকে, তোমার এই পরবর্তীতে বিভিন্ন অলিম্পিয়াড টাইপের জায়গাগুলোর ভিতরে অনেক কাজে লাগবে এগুলা। আচ্ছা, তো চলো তাহলে আমরা পর্যায় সারণীটা নিয়ে কথাবার্তা বলতেছি। দেখো এখানে আমার টোটালে 118টা মৌল, এটা সব থেকে লেটেস্ট পর্যায় সারণী আমাদের। হ্যাঁ, লেটেস্ট পর্যায় সারণী হচ্ছে আমাদের এটাই সব থেকে মানে অত্যাধুনিক পর্যায় সারণী। এটা ইউপ্যাক থেকে স্বীকৃত 118টা মৌল নিয়ে বানানো পর্যায় সারণী। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে পর্যায় সারণী নিয়ে একটু পরে কথা বলছি। এখানে আমরা পর্যায় সারণীটাকে ড্র করব। প্রথমত আমরা হচ্ছে এটার ইতিহাস বা পটভূমিটা একটু জেনে নিই, তারপরে আমরা চলে আসবো ডিরেক্ট পর্যায় সারণীতে, দিয়ে সব বৈশিষ্ট্য সব কিছু পড়ে ফেলবো আশা করি। ওকে, 2016 সাল পর্যন্ত পৃথিবীতে 118টি মৌল পদার্থ আবিষ্কৃত হয়েছে। রসায়ন এর অধ্যয়ন এবং গবেষণার জন্য আমাদের এই কয়টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম জানা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে, সেগুলোকে একটা নির্দিষ্ট সুবিন্যস্ত গ্রুপের ভিতরে বিন্যস্ত করার পরে যে আমার অবয়বটা তৈরি হয়, সেটাই হচ্ছে আসলে পর্যায় সারণী।
ওকে, সো এগুলো খুব বেসিক কথা ছিল। ফলে আমরা মৌলগুলোকে সাজানোর জন্য এই ছকটি পেয়েছি, যেটাকে আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল বলতেছি। এবং এটার মাধ্যমে আমাদের উপকারিতাটা কি হয়েছে, আমরা কোনো একটা গ্রুপের যদি মৌল নিয়ে চিন্তা করি, তাহলে ওই গ্রুপের সকল মৌলের ধর্মটা কম বেশ কাছাকাছি সমান। সো তাহলে ধরো সোডিয়াম গ্রুপের, যেটা 1 নম্বর গ্রুপে, সোডিয়াম আর পটাশিয়ামের ধর্মটা কম বেশ কাছাকাছি সমান। তো আমি সোডিয়ামের ধর্ম বা পটাশিয়ামের ধর্ম যে কোনো একটা যদি জানি, তাহলে কাইন্ড অফ ওই গ্রুপে যারা আছে, আরও লিথিয়াম আছে, সিজিয়াম আছে, তারপরে হচ্ছে যে ফ্রান্সিয়াম আছে, এদের সবার ধর্ম কি কাছাকাছি। সো তাহলে মানে একেবারে একই হুবহু এমন বলবো না, কাছাকাছি। তাহলে আমি একটা জানার মাধ্যমে অতগুলো সম্পর্কে কথাবার্তা বলতে পারবো না। এই যে এটাই হচ্ছে আমার পর্যায় সারণীর মেইন লাভ। না হলে আমাকে 118টা মৌল সম্পর্কে আলাদা আলাদাভাবে জানতে হইতো। আচ্ছা, সারণী এবং পর্যায় মানে সারণী এবং পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য একটা সাধারণ চেষ্টা করা হয়েছে এইটাতে। ওকে, সো এই অধ্যায় শেষে কী শিখবো আমরা, আমিও বলি এই অধ্যায় শেষে কী শিখবো, তাই এই অধ্যায় শেষে আমি নিজে বলবো, আমাকে এখানে বলার কোনো দরকার নেই, স্কিপ বাদ। ওকে, পর্যায় সারণীর পটভূমি, চলে আসো গুরুত্বপূর্ণ একটা জায়গার ভিতরে। পর্যায় সারণীর পটভূমি, এখান থেকে ভাই এমসিকিউ কোশ্চেন আসার পরিমাণ গত বছরের বোর্ডের ভিতরে সব থেকে বেশি। হ্যাঁ, সো এটা খুবই জরুরি একটা জিনিস, বোর্ড এমসিকিউ। ওকে, পর্যায় সারণীর পটভূমিতে বোর্ড এমসিকিউ। ওকে, কেমন বোর্ড এমসিকিউ দেখি। মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের সম্পর্কে ধারণা অর্জন করেছিল। এখানে সর্বপ্রথম কে শুরু করছিল? সর্বপ্রথম শুরু করছিলেন হচ্ছে আমাদের এই সর্বপ্রথম যে পাবলিক শুরু করছিলেন তিনি হচ্ছে 1789 সালে ল্যাভেশিয়ে। তো আমরা এই জিনিসগুলোকে একটু খুব ভালো মতন করে নোট ডাউন করব। সালটা কত? সালটা 1789। 1789, কি নাম তার? ল্যাভেশিয়ে। সর্বপ্রথম উনি কাজ শুরু করলেন। ল্যাভেশিয়ে মাত্র কয়েকটা মৌল নিয়ে কাজ করা শুরু করছিলেন, এবং মৌলগুলোকে মনে রাখা জরুরি আসলে। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার। এটা রিডিং দিও অন্তত, হ্যাঁ, এই মৌলগুলোকে। মানে এই কোশ্চেনটাও আসছিল যে নিজের কোন মৌলটি নিয়ে আসলে কে শুরু করছিলেন কাজ, এই 1789 সালে ল্যাভেশিয়ে শুরু করছিলেন। 1789 সালের পরে মেইন যেই মানে ফাংশনালিজমটা হয়েছিল সেটা আসলে 1800 দশকে হয়েছিল, হ্যাঁ 1800 শতকে হয়েছিল। আর সর্বাধুনিক যে পদ্ধতিটা আসছে সেটা আসলে 1913 সালে হয়েছিল, ওটা মোসলে করে গেছিলেন। তার আগ পর্যন্ত যে পাবলিক করছিলেন তার নাম ছিল হচ্ছে আমাদের দিমিত্রি মেন্ডেলিভ। 63টা মৌল নিয়ে যে কাহিনী করছিলেন উনি, ওগুলোতে আমরা একটু পরে পরে যাচ্ছি। এই যে 1789 সালে ল্যাভেশিয়ে প্রথমত এই মৌলগুলোকে নিয়ে এদেরকে ধাতু আর অধাতু খালি দুইটা ভাগে ভাগ করেন। যে যার মানে ধাতব প্রপার্টি আছে, ইলেকট্রন দান করতে পারে, সেই হচ্ছে আমাদের ধাতু। আর যার অধাতব প্রপার্টি মানে ইলেকট্রন দান করতে পারে না, সেই হয় হচ্ছে আমাদের নর্মালি অধাতু। ওকে, সো ল্যাভেশিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু করা হয়, একই ধরনের মৌলগুলোকে একই পদার্থে রাখতে। এরপরই চলে আসলেন ডোবে রাইনার। কত? 1789 ছিল না, উনি আসলেন 1829 সালে। 1829 সালে বিজ্ঞানীর নাম কি? ডোবে রাইনার। সো এই যে টিকা টিকা জিনিসগুলোর কথা বললাম, এগুলা মাস্ট তোমাকে জানতে হবে। হ্যাঁ, 1829 সালে বিজ্ঞানীর নামটা কি ভাই? ডোবে রাইনার। ডোবে রাইনার। ওই পাবলিক কাজটা কি করলেন? ও পাবলিক আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলেন, সেটা হচ্ছে উনি দেখলেন একটা জিনিস, যে মৌলগুলোকে আমি সাজালাম যখন, তখন দেখতেছি প্রতি 3টা মৌলের ভিতরে কিছু ধর্মের মিল পাচ্ছি আমি। কেমন ধর্ম? তাদের পারমাণবিক ভরের ধর্ম মিল পাচ্ছি। কেমন? প্রথম এবং তৃতীয় যে মৌলটা আছে সেই দুইটার গড় পারমাণবিক ভরটা হচ্ছে মধ্যের মৌলটার, এরকমভাবে মিল পাচ্ছি। সো এই তিনজনকে যেরকম মানে যেখানে যেখানে এই তিনজন মিলে গেল, ওই তিনজনকে আমি বললাম হচ্ছে ত্রয়ী সূত্র। কি বললাম বলেন ভাইয়া? ত্রয়ী সূত্র বললাম। যেখানে যেখানে মিলে গেল সেটাকে আমি বললাম হচ্ছে ত্রয়ী সূত্র। আচ্ছা, তো ডোবে রাইনারের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? ত্রয়ী সূত্র দেওয়া। যেমন আমি যদি তোমাকে এই 3টা মৌলের ভিতরে একটা দেই, তাহলে হচ্ছে যে দেখো ভাইয়া, দিতে পারো তুমি হচ্ছে ভাইয়া আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। হ্যাঁ, সো পারমাণবিক ভর কিন্তু নট পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, তো এই যে দেখো লিথিয়ামের পারমাণবিক ভর, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ভাই 39, সোডিয়ামেরটা হচ্ছে ভাই 23, হ্যাঁ, আর লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ভাই 7। সো তুমি দেখো আসলে আমি যদি তোমাকে বলি যে আমাদের এটার আর এটার, হ্যাঁ, এইটা এবং এইটার, এই দুইটার গড় কি আসলে এটা না? গড় আসলে এটা না? তো এই তিনজনকে একসাথে একটা কি বলা হচ্ছে? ত্রয়ী বলা হচ্ছে। ওকে, এরকম আরও পাওয়া যায়, আরও পাওয়া যায়। যেমন নাইট্রোজেন, মানে একটা পর্যায়ের ভিতরেও পাওয়া যায়। যেমন হচ্ছে ধরো নাইট্রোজেন, হ্যাঁ, অক্সিজেন এবং নাইট্রোজেন, অক্সিজেন, আমাদের এখানে কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। কার্বনের ভরটা কত বলো? 12।
এর ভরটা কত ভাইয়া বলো তো 16। মধ্যে রিপাবলিকের ভর কত, দুজনকে গড় করে দেখো 18 মানে সরি কি 14 হয় না, এবং এই ভরটা আসলে 14ই হয়, এই দুজনের গড়টা কি হয় 14 হয় না। সো এই তিনজনকেও আবার আমরা কিসে বলতে পারি, ত্রয়ী ফর্মুলাতে বলতে পারি। এই তিনজনও কি ত্রয়ী সূত্র। ত্রয়ীর বিষয়টা বুঝছো, যাদের ভিতরে মিল পাওয়া যাচ্ছে এরকম, এমন কাজটা করছিলেন হচ্ছে ডোবেরাইনার। মানে এটা তার একটা সর্টিং বা একটা সাজানোর অ্যাপ্রোচ ছিল। 1 মিনিট থাকার মতো, মনে হচ্ছে গরম লাগতেছে। এটা তার একটা এরকমভাবে সাজানোর অ্যাপ্রোচ ছিল। কিসের সাজানোর, এই যে মানে এই যে মৌলগুলো পাওয়া গেছে তখন পর্যন্ত তাদেরকে সাজানোর অ্যাপ্রোচ ছিল। ওকে, সো এই কথাটাই হচ্ছে একটা, যেটার কথা আমরা অলরেডি বললাম, পারমাণবিক ভর অনুযায়ী 3টি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তাদের গড়ের সমান। ওকে, একেই ত্রয়ী সূত্র বললেন এমন। আচ্ছা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থেকেও এটা পাওয়া যায়। সো এই কয়টা, 3টা মতন তুমি দেখলেই হবে। ওই যে উপরে একটা দেখালাম, এখানে একটা আর এখানে একটা। ক্লিয়ার ভাইয়া? আরেকটা হচ্ছে কি বললাম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এইটা এবং এইটার গড় হচ্ছে এইটা। ওকে, এরপরে 1800 শতকেই যেহেতু সব থেকে বেশি কাজ হয়েছিল, তাই 1829-এর পরে এরপরে চলে আসে হচ্ছে আমাদের 1864 সাল। এবং এই 1864 সালে যে কাজটা করেন সেটা হচ্ছে নিউল্যান্ড তার অষ্টক সূত্র দেন। এটা কিন্তু প্রায় আসে ভাইয়া, কত সালটা, 1864 সাল। নিউল্যান্ড তার মানে সার্থকতাটা কি, তিনি অষ্টক সূত্র দেন। অষ্টক সূত্র দেন বলতে মৌলসমূহকে অষ্টক সূত্র প্রদান করেন। অষ্টক সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজায়, তাহলে প্রতি 8টা মৌল পরপর দেখা গেছিল যে তাদের রিপিটেশন হচ্ছে কিসের, ভৌত এবং রাসায়নিক ধর্মযুক্ত মৌলগুলোর রিপিটেশন হচ্ছে। দেখো, পারমাণবিক ভরের আকারে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটাই ছিল অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কিন্তু আমাদের ক বা ক্ষয়ের ভিতরে চলে আসে, যে অষ্টক সূত্রটা ডিরাইভ করে লেখো। অষ্টক সূত্রটা ডিরাইভ করে লিখো, তার মানে কিন্তু এমন না যে আমাদের একটা মৌলের সর্বহিত শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকতে চাই, ওইটা কিন্তু না। অষ্টক সূত্রটা হচ্ছে কি, নিউল্যান্ড 1864 সালে যে অষ্টক সূত্রটা দিয়েছিলেন সেইটা, যে আমরা যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর আকারে সাজাই, তাহলে কোনো একটা মৌলের ভর তার 8 নাম্বার মানে তারপর থেকে সাজালে ক্রমান্বয়ে 8 নাম্বার মৌলের মানে যে পারমাণবিক মৌল যেটা, সেই পরমাণুর সাথে তার ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল দেখা যায়। এরকমভাবে তিনি সাজালেন। ওকে, আচ্ছা, এটা 1864 সালে। এরপরে চলে আসো 1869 সালে, এই যে একটা কাজ হইলো, এই কাজের জন্যই কিন্তু দিমিত্রি মেন্ডেলিভকে এখন পর্যন্ত কি বলা হয়, পর্যায় সারণীর জনক বলা হয়। 1869 সালে উনি 63টা মৌল পেয়ে গেলেন, অনেকগুলো মৌল অফার করলেন। দিমিত্রি মেন্ডেলিভ কি করলেন, 63টা মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালেন। মৌল এবং কি অনুযায়ী সাজলেন, পারমাণবিক ভর। এই ভর অনুযায়ী না সাজিয়ে যদি আসলে উনি কিসের ভিত্তিতে সাজাতেন বলো তো, পারমাণবিক ভর। পারমাণবিক ভর অনুযায়ী তিনি সাজালেন। ভর অনুযায়ী না সাজিয়ে উনি যদি এটাকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতেন, তাহলে উনাকে নিয়েও আর কোনো সমালোচনা হতো না, তাহলেই হয়ে যেত। সো এই যে 63টা মৌল নিয়ে আসলেন, মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, তাদের পারমাণবিক ভর, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু তুমি বলো তো, এখন কি আমাদের মৌলসমূহ, যেটা আমাদের অত্যাধুনিক পর্যায় সারণী, সেখানে কি ভর অনুযায়ী সাজানো? না, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অনুযায়ী সাজানো। ওকে, এরপরে আমাদের এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি আনুভূমিক সারি, মানে আমরা যদি বলতে চাই তাহলে আমাদের এখানে কলাম ছিল কয়টা ভাইয়া, 12টা, যেটা বর্তমানে কয়টা, মেন্ডেলিফের সময় ছিল 12টা, এবং আমাদের পর্যায় ছিল হচ্ছে ওনার জন্য 8টা। সো পিরিয়ড বা পর্যায় ছিল কয়টা ভাইয়া, উনি 8টা নিয়েছিলেন, এমনভাবে উনি চালু করছিলেন, বুঝছো। আর খাড়া কলামের একটা ছকে পারমাণবিক ভর বৃদ্ধি সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল ধর্মগুলো একই রকমের, এবং প্রথম সারির মৌল থেকে শেষ সারির মৌল পর্যন্ত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। এই ছকের নাম দেওয়া হয় পর্যায় সারণী। এখান থেকে প্রথম পিরিয়ডিক টেবিল জিনিসটাকে শুরু হলো অফিসিয়ালি। সো 1800 দশকে কিন্তু 3টা ঘটনা ঘটলো, একটা 1829-এ, একটা 64-তে, আর যেটা মেন্ডেলিভ কাজ করলো সেটা হচ্ছে আসলে কোথায়, 69-এ, সরি 1864-তে হচ্ছে উনি কাজটা করছিলেন, এবং 1829-এ একটা, 1864-তে নিউল্যান্ড, তারপরে 1869-এ মেন্ডেলিভ। এটার কথাই বলছিলাম, ইতিহাসগুলো মনে রেখো। ওকে, এরপরে চলে আসো মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্য, পর্যায়ক্রমে ধর্ম আবর্তিত করতে পারছে, সেটা সাফল্য আছে। ঝামেলা পড়ে গেল একটা, সেটা হচ্ছে, ঝামেলাটা আমি বলি, 63টি মৌলের ভিতরে একটা ঝামেলা, কিছু ফাঁকা ঘর ছিল যেটা পরবর্তীতে উনি ভবিষ্যৎবাণী করছিলেন এবং ওরকম মৌল চলে আসছে। ঝামেলা হচ্ছে
পটাশিয়াম এবং আর্গনকে নিয়ে। বলো তো কে আগে কে পরে? আর্গন রে ভাই, এজি কেন দিলাম? অবভিয়াসলি আমার আর্গনটাই 18 নাম্বার গ্রুপে না, এটা হচ্ছে আমার 3 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে। বাট পটাশিয়ামটা হচ্ছে আমার কত? 4 নাম্বার পর্যায়ে। এবং এখানে কারণ এটার কত আমাদের 18 পারমাণবিক সংখ্যা, এটার কত আমাদের 19। বাট পারমাণবিক ভর যদি আমরা দেখি তাহলে এটার পারমাণবিক ভর হচ্ছে হয় 39 এবং এটার পারমাণবিক ভর হয় হচ্ছে 40। তাহলে বলো পারমাণবিক ভর যদি সাজালে পটাশিয়ামকে কিন্তু এখানে দেওয়া উচিত ছিল, আর্গনকে এখানে দেওয়া উচিত ছিল। বাট ধর্ম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ধাতু হিসাবে কি কি আর্গনটা চলবে? নিশ্চয়ই না। সো দেখো পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে কিন্তু আমার একটা কি চলে আসলো? ড্রব্যাক চলে আসলো। ড্রব্যাকটা কি বুঝছো? বলতেছি আর্গন তো আমাদের 3 নাম্বার পর্যায়ের 18 নাম্বার গ্রুপ, এটা তো আমরা জানি। তারপরে না 19 নাম্বার মৌলটা আসে পটাশিয়াম। বাট ভর দিয়ে যদি তুমি এটাকে সাজাও, কি দিয়ে সাজাও ভাইয়া? ভর দিয়ে যদি এটাকে সাজাও, ভর দিয়ে যদি সাজাও তাহলে দেখবা পটাশিয়ামটাকে আগে দেওয়া উচিত ছিল, কারণ পটাশিয়ামের ভর হচ্ছে 39 আর আর্গনের ভরটা কি 40-এর কাছাকাছি প্রায়। সো এই যে একটা তার কি চলে আসলো আসলে? ড্রব্যাক চলে আসলো। এই যে এবং এইরকম টাইপেরই ছিল হচ্ছে তার কিগুলা পর্যায় সারণীগুলা, এই যে এরকম আধা 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 হয়ে, দেখো এই যে এরকম, এগুলা কিন্তু এখনো আমাদের আছে। সো এই যে এরকম ল্যান্থানাইট সারি, অ্যাক্টিনাইট সারি, যে কয়টা মৌল উনি পাইছিলেন 63টা। ওকে, সো এই যে এরকম ভাবে তার পর্যায় সারণীগুলো ছিল। এগুলো আমাদের জরুরি না, এটা খালি জাস্ট তোমার জানার জন্য। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, যেটার কথা আমি অলরেডি বলে ফেললাম। আচ্ছা, যেমন যেমন মেন্ডেলিফ পর্যায় সারণীতে এই যে যেমন হচ্ছে এই যে দেখো আর্গনের কথা বলতেছে, বসিয়েছিলেন পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে আগে বসবে, কিন্তু পারমাণবিক ভর বেশি থাকবে সেই পর্যায় সারণীতে পরে বসবে। কিন্তু দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গন পারমাণবিক ভর 40, পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও এই গ্রুপের মৌল ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছে, আর্গনকেই আগে বসানো হয়েছে, যদিও আর্গনের ভরটা বেশি 40 ছিল তারপরেও। ঠিক আছে, এটাই ছিল পর্যায় সারণীর ত্রুটি, তার পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরও অনেক ত্রুটিকে সংশোধন করে 1913 সালে বিজ্ঞানী মোসলে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালেন, বিজ্ঞানী মোসলে। তাহলে 1700 শতকে আমার শুরু হইলো, 1800-তে মেন কাহিনীগুলো ঘটলো এবং এই এই সব থেকে আপডেটেডটা আসলো কত? 1913 সালে। কে কাজ করছিলেন এটা? বিজ্ঞানী মোসলে। হ্যাঁ, আর অন্য কোনো একটা কর্নারে রাদারফোর্ডের পরমাণু মডেলকে একটা এমন বাঁশ দেওয়ার জন্য কিন্তু বোরো কাজ করতেছে। ঠিক আছে, 1913 সালে। 1911-তে রাদারফোর্ড ছিল, 1913-তে কে ছিল? বোর। সো যাই হোক, ও এদিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে। কি করলেন উনি পারমাণবিক সংখ্যা দ্বারা, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজালেন। ঠিক আছে, দিয়ে আমাদের পর্যায় সারণীতে তাহলে আপাতত আর কোনো ত্রুটি থাকলো না। পরবর্তীতে ধীরে ধীরে তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী, মানে মৌলগুলোর গ্রুপ যেহেতু ফিক্স করা হয়ে গেছে, তার উপর পরবর্তীতে সুন্দর মতন আমাদের কিগুলো আবিষ্কার হতে থাকলো, মৌলগুলো চলে আসতে থাকলো। এই হচ্ছে আমার ওভারঅল কথাবার্তা পর্যায় সারণীর একেবারে খুব বেসিক সম্পর্কে। তো বুঝতে পারছি না আমরা 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা। তো সর্বপ্রথম তাহলে শুরুটা হলো কোথায়? পটভূমিতে। আমি কেন বারবার বলতেছি? কারণ এটা জরুরি, এ পার্টটুকু অন্তত মনে রাখতেই হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম শুরু হলো 1829-এ, 1889-এ। কে? বিজ্ঞানী ল্যাভিসিয়ে। 1889 সালে, 1789 সালে সর্বপ্রথম অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার এদেরকে নিয়ে কাজ শুরু করলেন। তাদেরকে ধাতু আর অধাতু এই দুইটা সিম্পল ভাগে ভাগ করলেন। আমি যদি একটু ব্রিফ করি তাহলে 1789 সালে সর্বপ্রথম কে? বিজ্ঞানী ল্যাভিসিয়ে কিছু মৌল নিলেন, তাদেরকে ধাতু আর অধাতুতে ভাগ করলেন, আর কোনো কাজ করলেন না উনি। ঠিক আছে, তারপরে 1700-এর পরে 1800-তে আমার মেইন কাজগুলো হলো। 1829-এ সর্বপ্রথম বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্রটা দিলেন, যে প্রত্যেক তিনটার ধর্ম যাদের একই তাদের ক্ষেত্রে দেখা যায় প্রথম আর 3 নম্বরের পারমাণবিক ভরের গড় হচ্ছে মধ্যেরটা, তাদের ধর্ম একই, তাদেরকে একত্রে আমরা ত্রয়ী সূত্র বলছি। এরকম আমরা 3টা জায়গা দেখলাম। তারপরে 1864-তে চলে আসলো হচ্ছে কে? 1864-তে চলে আসলেন হচ্ছে আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্র। কি অষ্টক সূত্র? পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজায় তাহলে প্রতি 8টা মৌল পরপর আমাদের কি হচ্ছে? পারমাণবিক যে তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম সেগুলো হচ্ছে আবর্তিত হচ্ছে বা পর্যায়ক্রমে রিপিটেড হচ্ছে। এরকমভাবে এটা দিলেন 1864-তে কে? বিজ্ঞানী নিউল্যান্ড। এরপরে চলে আসি আমরা হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ডের পরের যেটা কথা, তাহলে 1869 সালে, এবং তখন ল্যাভিসিয়ে সর্বপ্রথম পর্যায় সারণীর একটা অবয়ব করলেন। ওই অবয়ব অনুযায়ী তার আসলে কয়টাই ছিল? রো কলাম কয়টা ছিল বলতো? তার ছিল কলাম হচ্ছে 12টা এবং পর্যায় ছিল হচ্ছে বা রো ছিল হচ্ছে 8টা। এই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে এখানকার কথাবার্তা। বাট তার মেইন ভুলটা কোথায় হইলো? আর্গন এবং পটাশিয়ামের ভিতরে ভুল লেগে গেল। যে আমরা যদি ধর্মটা ঠিক রাখতে চাই তাহলে পারমাণবিক সংখ্যা যার বেশি তাকেও আগে দিতে হচ্ছে। কেন আগে দিতে হচ্ছে? কারণ ধর্ম ঠিক রাখতে হবে তাদের। একই গ্রুপে তো ওই ধর্ম ছাড়া অন্য কোনো মৌলের, মানে ধর্মের মৌল আসবে না। কথা ক্লিয়ার? ওকে,
এই এই ছিল আমাদের এখানকার কথাবার্তা। মেন্ডেলিফ তার কাজটা করলেন। মেন্ডেলিফের এই ত্রুটিটা মানে ঠিক করার জন্য 1913 সালে সর্বথেকে অত্যাধুনিক পর্যায় সারণীর প্রবর্তন করলেন কে? বিজ্ঞানী মোসলে। কি দিয়ে প্রবর্তন করলেন? পারমাণবিক সংখ্যা দিয়ে। উনি আর পারমাণবিক ভরে থাকলে না, পারমাণবিক সংখ্যাতে চলে গেলেন। বাস শেষ আমার পটভূমি পর্যায় সারণীর। আমরা কিন্তু পর্যায় সারণী সম্পর্কে বলতে পারো বেশ অনেকখানি জিনিসপাতি পড়ে ফেলছি, বুঝছো? এখন আমরা এদেরই কথাবার্তা আর একটু দেখে নিই যে আমাদের কি আসলে পটাশিয়ামের এখানে ওটা ব্যাখ্যা করা হলো যে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এটা 19, তাই কাজেই এটা সংশোধিত হয়ে গেল আমাদের। সো প্যারা নাই, চিল। এরপরে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা ইউপ্যাক, এটা মাঝে মধ্যে এতই চলে আসে ভাই আমাদের কি বলবো, এক নম্বরে যে ইউপ্যাকের পূর্ণরূপ কি, ওই যে ICZN ICBN আছে না, ওইরকম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটাই হচ্ছে ইউপ্যাকের পূর্ণরূপ। 118টি মৌল নিয়ে পর্যায় সারণীকে পদ থেকে শনাক্ত করেছে। ইউপ্যাক সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন এবং ফলিত রসায়নের বিভিন্ন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা উচিত যাবতীয় নিয়ন্ত্রণটা কে করে? ইউপ্যাক করে। 118টি মৌলের ভিতরে বেশিরভাগ মৌলই প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি কিছু মৌল ল্যাবরেটরিতে তৈরি করা হয়। খুবই বেসিক কথাবার্তা। ল্যাভেশিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছক তৈরি করার কাজ শুরু করেছিলেন। মেন্ডেলিফ 63টি মৌল আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণীর যে ছকটি তৈরি করেছিলেন, বর্তমানে সেটি 118টি। মানে ল্যাভেশিয়ে যখন শুরু করছিলেন তখন মাত্র 33টা ছিল, পরে মেন্ডেলিফ ছিল যখন, তখন 63টা মৌল ছিল, বুঝছো? দুজন কিন্তু আলাদা। সব শুরু করছিল কিন্তু হচ্ছে যাবতীয় একেবারে ল্যাভিশিয়ে ওই ডোবেরাইনারের আগে 1789, বুঝছো? তারপরে চলে আসলো হচ্ছে ডোবেরাইনার, সেটা হচ্ছে 1829-এ। তারপরে চলে আসলেন আমাদের 1864-তে হচ্ছে নিউল্যান্ড। তারপরে 1800 পরেরটা কত ছিল, 1864-র পরে 1889, 1869, ঠিক 89 না, 1869, 1789, তারপরে 1789, তারপরে আসলো হচ্ছে 1829, তারপরে চলে আসলেন 1864, তারপরে চলে আসলো 1889, মানে সরি 1869, তারপরে 1913। এই কয়টা তা 1869-এ কে করলেন? মেন্ডেলিফ, ঠিক আছে? তারপরেই চলে আসলো হচ্ছে আমার 1913-তে। ওকে, সো আমাদের পর্যায় সারণীর পটভূমির যে ইতিহাসটা বা কথাবার্তাটা, সেটা আশা করি মোটামুটি কমপ্লিটেড। এখন আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য চলে আসতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবার চলে আসো আমরা আসল জায়গার ভিতরে ঢুকি। এখন আমি তোমাকে পর্যায় সারণীটা ড্র করে দেখাই এবং আমি যেভাবে ড্র করছি সেভাবে তুমি অন্তত তোমার খাতাটাকে পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোডে নিবা এবং মিনিমাম 3বার ড্র করবা। কয়বার? 3বার, মাথায় রাখো কিন্তু মিনিমাম। তুমি জাস্ট এরকমভাবে ড্র করো, পর্যায় সারণীর এক লেকচার থেকে তুমি যে কত পার্টটুকু শিখে ফেলবা সেটা বলার বাইরে। চলো আমরা দেখে ফেলি তাহলে। আমরা প্রথমে পর্যায় সারণীটাকে ঠিকঠাক মতন ড্র করার জন্য কিছু বেসিক জিনিসপাতিকে ফিক্স করে ফেলি, ঠিক আছে? কিছু বেসিক জিনিসপত্রকে ফিক্স করতে চাচ্ছি। যেমন ধরো এখানে, হ্যাঁ ওকে হয়েছে মোটামুটি। আচ্ছা, এখানে একটা, আচ্ছা এটা এত দূরে না দিই, এদিকে দিই, হ্যাঁ, আরো এদিকে দিই, ঠিক আছে। এখানে একটা কি করছি জানো, অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি, কারণ বোর্ড তো নাহলে হচ্ছে খুবই বাজে লাগবে দেখতে। তো আমি যেরকম ভাবে করলাম এরকম ভাবে কাইন্ডলি তুমিও করে ফেলো, ঠিক আছে? আমি এখানে এটাকে আরেকটু এদিকে সরাই, কারণ আমাকে এখানে 18টা মৌল লিখতে হবে যেহেতু। ওকে, আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এটা আমার 1 নাম্বার পর্যায়, 1 নাম্বার গ্রুপ। ওকে, আমি মৌলগুলাকে লিখি। হাইড্রোজেন, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। অনেকে এটা হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছেও পড়ে, তুমি যেটা ইচ্ছা। আমি কেন ছন্দ দিয়ে মনে রাখতেছি, এটা অনেক জরুরি। দেখো আমি 1 নাম্বার পর্যায়ে লিখে ফেললাম, ঠিক আছে? আমি এখানে 18 নাম্বার পর্যায়টাও লিখে ফেলতে চাই। 18 নাম্বার পর্যায়টাতে আমাদের কি আছে বলো তো ভাইয়া? হিলিয়াম, হ্যাঁ। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা এটাকে দিয়ে দাও যেন আমার অ্যালাইনমেন্টটা একেবারে প্রপার ঠিক থাকে। ওকে, এখান থেকে এখানে দিয়ে দাও যেন আমার অ্যালাইনমেন্ট কারেক্ট থাকে। ওকে, এখান থেকে এখানে দিয়ে দাও। ওকে, সো চলো এটা নিলাম। এরপরে আমরা এই কাজটা করতে পারি যে এদেরকে আমরা পি ব্লক মৌলগুলাকে একটা কালার দিয়ে লিখবো, হ্যাঁ, এটা দিয়ে লিখবো, হ্যাঁ। তো এই যে হিলিয়াম, তারপরে হচ্ছে ভাই নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন,
যেটা হচ্ছে আমরা লিখে ফেললাম। ওকে, এটা আমাদের গ্রুপ কত নাম্বার হলো? গ্রুপ নাম্বার হলো ভাই 18। ওকে, তারপরে আমরা গ্রুপ 17তে যাব, তারপরে আমরা হচ্ছে গ্রুপ 16তে যাব, তারপরে হচ্ছে আমরা ভাই 15, দেন চলে আসবো হচ্ছে আমরা 14, 13, ঠিক আছে না? 1 2 3 4 5 6, হ্যাঁ 6 6 36। ওকে ডান, এই যে করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো আমরা গ্রুপ নাম্বার 2 3 4 5 6 7 8 9 10 11 12। ডান, কি সুন্দর মতন হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা গ্রুপ নাম্বার 17-র পাবলিকগুলোকে লিখে ফেলি। 17 নাম্বার, 17 নাম্বারে হচ্ছে আসলে আমাদের এখানে কোনো মৌল নাই, এখানে আছে হচ্ছে শুরুই হয় কে? ফ্লোরিন দিয়ে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এতদূর পর্যন্ত লিখে ফেললাম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, শেষ। এটা আসলে আমাদের মনেই থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এতটুকু মনে রাখলেই হয়ে যায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর নিষ্ক্রিয় মৌলগুলোকেও তো আমাদের মনে থাকে, সো আমরা ওগুলাকে জন্য আলাদাভাবে কোনো ছন্দটন্দ দিচ্ছি না। এবার চলে আসো, আমরা এই 12 নাম্বার না 13 নাম্বার মৌল থেকে শুরু করি। 13 নাম্বার থেকে শুরু করবো, নাকি হচ্ছে তুমি বলো যে 16 নাম্বার, যেদিক থেকে আগাচ্ছি সেদিক থেকে করি? যেদিক থেকে আছি সেদিক থেকে করি। 16 নাম্বার গ্রুপটাকে আমরা মনে রাখবো কি দিয়ে? দেখো, ও এস এস সি বা এস এস সি তে পড়ে। ও এস এস সি তে পড়ে। এটা কি আসলে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলেনিয়াম। ও এসএসসিতে পড়ে। আমি ছন্দগুলো লিখতেছি না, আমি বলে দিচ্ছি না, তুমি হচ্ছে খাতায় কাইন্ডলি লিখে ফেলো। তো এই ছন্দ দিয়ে মনে রাখাটা ক্রিঞ্জ ক্রিঞ্জ লাগে, সত্য কথা, বাট বিলিভ মি এটাই মনে থাকে, কারণ তোমার মৌলগুলোকে ওইরকমভাবে তুমি মনে রাখতে পারবে না, বুঝছো? সো একটি টাইম টোটালটা তো তুমি 118টা মৌল হয়তো বা কয়েকবার পড়ে টোড়ে, ধরো হচ্ছে যে ওই যে কয়েকদিন আগে একটা টেস্ট চলতেছিল 118টা মৌল কে কত দ্রুত বলতে পারে হ্যান ত্যান, ওরকমভাবে করতে পারো হয়তো বা, বাট খুব বেশি সেটা কাজে লাগে না আসলে, ঠিক আছে ভাই? সো আমরা যেরকমভাবে মনে রাখাচ্ছি সেরকমভাবে মনে রাখো, এই একটা পেজের ভিতরে তুমি অনেক কিছু পড়ে ফেলতে পারবা। আচ্ছা, এবার 15 নম্বরে আসো। 15 নম্বর গ্রুপটা কি? নলকূপের পানিতে আর্সেনিক আছে। এই যে এসবি মানে কি আসলে? অ্যান্টিমনি। সো নলকূপের পানিতে আর্সেনিক, এস মানে আর্সেনিক এমনিতেও আছে। ওকে, তারপরে থাকে হচ্ছে ভাইয়া ভীষণ। নলকূপের পানিতে আর্সেনিক আছে, ভীষণ। নলকূপের নাইট্রোজেন, পানিতে ফসফরাস, আর্সেনিক এস আছে, অ্যান্টিমনি এসবি, ভীষণ বিসমাত বিআই। আচ্ছা, এটা আরেকটা ছন্দ বলি, কাউকে বললো না কিন্তু, যদি এটা অনলাইন রেকর্ড হয়ে যাচ্ছে। আমাদের যখন আমরা ফিজিক্স পড়তাম, ফিজিক্সের ত্রিযোজী আর পঞ্চযোজী মৌল তৈরি করার জন্য 15 নম্বর গ্রুপ এবং 3 নম্বর গ্রুপের মৌলের সাথে যুক্ত করতে হইতো। সো এটা আমাদেরকে কীরকমভাবে পড়াতে জানো? নদীর পাড়ে এসো সখিনা বিকেলে। সো তুমি যে কোনো ছন্দটাই নিতে পারো, আমি এটা বলতে চাচ্ছি না। আবার নূপুর পরে এসো সখিনা বিকেলে, যেমন দিতে পারো তুমি, ঠিক আছে? ওকে, বাদ, এটা বাদ, আসো ক্লাসের ভিতরে ঢুকি। 14 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেটা হচ্ছে কাদলে, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। এখন তুমি বলতে পারো, ভাই কেন আমাদের এগুলা মনে রাখতে হচ্ছে? আমি বলবো ধীরে ধীরে, এখন আপাতত রাখো, আমি বলতেছি। কাদলে, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। কাদলে, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। কাদলে কার্বন, শার্ট সিলিকন, গেঞ্জি জার্মেনিয়াম, স্যান্ডেল এসএন টিন, পাবে লেড। ওকে, তারপরে 13 নম্বর যে মৌলগুলো ছিল, 13 নম্বর মৌল ছিল হচ্ছে ভাই বোরন, অ্যালুমিনিয়াম, টেলোরিয়াম। আচ্ছা, এটা হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলোরিয়াম। সো এটাকে এরকমভাবে পড়তাম আমরা, ওই সময়ও পড়তাম, এখন এটা আসলে সত্য হয়ে গেছে কিছুটা। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইন্ডিয়া টুরে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইন্ডিয়া টুরে। যাই হোক, রাজনৈতিক পার্সপেক্টিভ একেবারে বাদ, আমি ওগুলো কিচ্ছু বলিনি, তোমরা শুনে থাকলে চুপচাপ, ঠিক আছে? আচ্ছা, সো এটা দেখে নাও, এটা হচ্ছে 13, এরকম আমরা এরকমভাবে দিয়ে দিই যেন তুমি অ্যালাইনমেন্টটাকে ধরে রাখতে পারো, কোনো প্রকার প্রবলেম না হয়। হ্যাঁ, সো এই, আচ্ছা ঠিক আছে, ডান। এরপরে আমাদের তো এগুলোকে ড্র করা শেষ। এবার চলো আমরা 2 নাম্বার গ্রুপ যাকে ছেড়ে দিয়েছিলাম তাকে একটু শুরু করি। 2 নাম্বারের এখানে আছে হচ্ছে ভাইয়া লিথিয়ামের পরে আসলে কি আসে বলো তো? বেরিলিয়াম, এই যে এটা। তারপরে আছে হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম,
বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, শেষ আমাদের পর্যায় সারণী। আর একটা মাত্র গ্রুপ আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে আসলে এই নাম্বার গ্রুপটা। কাকে জানো? এই যে এটাকে পড়তে হবে। হ্যাঁ, কাকে পড়তে হবে বলো তো? এটাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে দিয়ে একটা, এটাকে দিয়ে একটা, এটাকে দিয়ে একটা, যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে আমাদের। ওকে, সো চলে আসো এবার আমরা যাকে করব 4 নাম্বার, এটাকেই শুধুমাত্র আমরা মনে রাখি কিসের জন্য? ডি ব্লক মৌলের জন্য। সো ডি ব্লক মৌলের আমরা একটাই মনে রাখবো, ক্যালসিয়ামের পরে আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম। চলো এটাকে অন্য ভিন্ন একটা কালার দিয়ে লিখি। ক্যালসিয়ামের পরে আছে হচ্ছে ভাই স্ক্যান্ডিয়াম, চলো সবুজ দিয়ে, গ্রিন দিয়ে লিখি ডি ব্লক মৌলগুলোকে, যেন মনে থাকে। বা ব্লুটা উঠবে, ফুটে উঠবে, দেখো তো স্ক্যান্ডিয়াম। আমি একটু দেখি যেটা ফুটে উঠছে কিনা। হ্যাঁ, ফুটতেছে, প্রবলেম নাই কোনো, প্রবলেম তাই না? ফুটতেছে, ডিফারেন্ট কালার আছে যেহেতু। সো এটা থাকে হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে থাকে হচ্ছে ভাই টাইটেনিয়াম, দেন থাকে কি বলতো ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আরও কিছু মৌল সম্পর্কে পড়বা? আচ্ছা, আমি তোমাকে আরেকটু পড়াই। এটা হচ্ছে জিঙ্কের নিচে এইখানে থাকে হচ্ছে ভাই মার্কারি, কপারের নিচে থাকে হচ্ছে কয়জন, এটাকে দরকার আমাদের, এটা থাকে হচ্ছে ভাই সিলভার, এর নিচে থাকে হচ্ছে ভাই অ্যারাম। হ্যাঁ, এটা হচ্ছে 80, এটা 79, তার উপরে এটা, এমন। সেই এতটুকু পড়লে আই হোপ তোমার জন্য মোর দেন এনাফ। যতগুলো মৌল পড়ছো ততগুলো আসলে তোমাকে মানে কি বলবো, এর আদলে অনেক বেশি চলে আসছে। দেখো আমাদের পর্যায় সারণী কোনটা ছিল? এইটা ছিল। এটাকে আমরা অনেকটাই ডিকোড করে ফেলছি হচ্ছে এখানে, মেলা কিছু নিয়ে চলে আসছি। সো আমার আর দরকার নাই, এখানে আমি খালি ল্যান্থানাম দেই একটা, আর একটা নাম দেই একটা, সরি একটু উপরে দিয়ে ফেলছি। হ্যাঁ, ল্যান্থানাম দেই একটা, একটা নাম দেই একটা, বাস শেষ। তো এই ল্যান্থানাম আর একটা নামের কাহিনীটা কি? এদেরকে হচ্ছে জায়গা দিতে পারি না আমরা পর্যায় সারণীতে, দ্যাটস ওয়াই এদেরকে পর্যায় সারণীর বাইরে জায়গা দিতে হয়। এবং এরকম একটা সিরিজ হচ্ছে এরা, ল্যান্থানাম আর একটা নামের সিরিজ হচ্ছে আসলে এরা। হ্যাঁ, সো এই যে এখানে দেখো, এখানে দেওয়া যায় হচ্ছে ল্যান্থানাম, এখানে হচ্ছে একটা নাম, এখানে 18 14 14 27টা মৌল ছিল। সো এখানে থোরিয়াম নামে একটা মৌল আছে, এই বাদে, হ্যাঁ থোরিয়াম আছে, এই তিনটা বাদে এখানে যে মৌলগুলো সেগুলো হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। কি ব্লক মৌল বলো? এফ ব্লক মৌল। ওগুলোকে আমরা পিঙ্ক দিয়ে উল্লেখ করলাম, এতগুলো আমাদের লাগবে না, এখানে আছে মৌলগুলো। ওকে, চলো এবার আমরা আরেকটা জিনিস খালি একটু করে ফেলি, সেটা হলো গ্রুপগুলোকে তো আমরা লিখছি, এটা তো পর্যায়, এটা পর্যায় তো আমাদের 1 নাম্বার পর্যায়, এটা আমাদের 2 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হলো 6, এটা হচ্ছে 7 নাম্বার পর্যায়। এবার বলো আমাদের বৈশিষ্ট্য মেলাগুলো আমরা আসলে পড়ে ফেলছি। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে কেন ভাই আমার এত কষ্ট করে এতগুলো মৌল আমি কেন পড়তে গেলাম? আসলে আমি বলতেছি, একটা মিনিট খালি সময় দাও আমাকে। এর থেকে তো এটাকে লেখাই সহজ ছিল রে। হিলিয়াম। ওকে, কেন পড়তে গেলাম জানো? এখানে আমরা জানি পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে সেগুলোকে 4টা ব্লক মৌলে ভাগ করা যায়। কয়টা ব্লক মৌলে ভাগ করা যায় বলো? 4টা ব্লক মৌলে ভাগ করা যায়। 1 এস ব্লক মৌল, 2 পি ব্লক মৌল, এসপিডিএফ এর নাম শুনছি না ভাই আমরা? পি ব্লক মৌল। 3 ডি ব্লক মৌল, 4 এফ ব্লক মৌল। তোমার পড়া কিন্তু এতটুকু কমপ্লিট করতে পারলে মেলাখানি শেষ। এখন খালি আমি তোমাকে পজিশন নির্ণয় করা শিখিয়ে দিব আর এদের কিছু বৈশিষ্ট্য টৈশিষ্ট্য শিখিয়ে দিব, তোমার পড়া কিন্তু লিটারেলি শেষ হবে, অনেকখানি শেষ। এবার দেখো এখানে আমি ব্ল্যাক কালারে যে কয়টা মৌল লিখেছি তারা হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল মানে কি? পি ব্লক মানে কি? ডি ব্লক মানে কি? এফ ব্লক মানে কি? মানেটা হচ্ছে আমরা এসপি ডিএফ, এই যে এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এই যে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি না আউটবাই নীতি অনুযায়ী, ওই আউটবাই নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা আমার যেই কক্ষপথে যাবে, এসে গেলে এস ব্লক, পিতে যদি যায় সে পি ব্লক মৌল হবে, ডিতে গেলে ডি ব্লক মৌল হবে, এফে গেলে এফ ব্লক মৌল হবে। সো এই ক্যাটাগরির উপরে ভাগ মানে নির্ভর করে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। বলো এটা কি পারা যাবে? কয়টা ভাগে ভাগ করতে পারি? এই 4টা ভাগে ভাগ করতে পারি।
এই যে এই 4টা ভাগে ভাগ করতে পারি। সো এস ব্লক মৌলের সংখ্যা আসলে কয়টা, এগুলা চলে আসে, এস এর কয়টা, পি এর কয়টা, ডি এর কয়টা, এফ এর কয়টা। বলো তো ভাই এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? এই যে এখানে দেখো 7টা পর্যায় আছে না, সো এই যে 7টা, আর এই যে এখানে 6টা, 13টা, আর এই যে একটা হিলিয়াম বাবাজি 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপের মৌলের ছাড়াও 18 নাম্বার গ্রুপে একটা ইম্পোস্টার আছে, সেটা হচ্ছে হিলিয়াম, দিয়ে টোটালে এই যে দেখো 7 6 13 আর একে 14টা মৌল হয়ে গেল। এখন এটা কিন্তু 1s2 ছিল, 1s2 ছিল, এটাকে কিন্তু এখানে পজিশন দেওয়া উচিত ছিল 2 নাম্বার গ্রুপে, বাট এটাকে 18 নাম্বার গ্রুপে দেওয়া হয়, কারণ এখানে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ। সো ইলেকট্রন দ্বারা সর্ববহিষ্ঠ শক্তি স্তর পূর্ণ মানে তার পজিশন কোথায়? নোবেল গ্রুপ, 18 নাম্বার গ্রুপ, অভিজাত গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ, ওরা কারোর সাথে বন্ধন তৈরি করতে চায় না। এটা কিন্তু একটা পর্যায় সারণীর কি ব্যতিক্রম, এটা আমরা পড়বো, মানে দেখে নিব খালি, কারণ তুমি এখন এই ছকটা আমি তোমাকে ফুল পড়াই দিলে তুমি নিজেই অনেক কিছু বলতে পারবা। চলো এবার আমরা দেখি। সো আমাদের আর কি কি দেখতে হবে, তাহলে এস ব্লক মৌল কয়টা বলো? এই যে টোটালে কয়টা হলো? 14টা। তাহলে এস ব্লক মৌল হচ্ছে ভাইয়া 14টি। এদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কি? এদের আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস সর্ববহিষ্ঠ স্তরের। ইলেকট্রন বিন্যাস সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। আচ্ছা এখানে দিলাম। এর গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা একই সাথে আমি তোমাকে নির্ণয় করা দেখিয়ে দিচ্ছি। এর কি পর্যায় সংখ্যা কেমনে বের করব সেটা, হ্যাঁ, আর এর হচ্ছে গ্রুপ, আর এর হচ্ছে গ্রুপ, সরি উপরে উঠতে মেলা উপরে উঠে যাচ্ছি, হচ্ছে গ্রুপ সংখ্যা কেমনে নির্ণয় করব। ওকে, সো চলে আসো, পর্যায় সংখ্যা কেমনে নির্ণয় করব এবং গ্রুপ সংখ্যা কেমনে নির্ণয় করব। সো 14টা মৌল। পি ব্লক মৌল কয়টা? আচ্ছা আগে এস ব্লকের মৌলের কাহিনীটা শেষ করে ফেলি, এই দুইটা কলাম অন্তত। মৌল সংখ্যা, ওকে। সো পি এটার সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসটা কত? এন মানে কি? এনই হচ্ছে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর। এস 1 থেকে 2 যেতে পারে, NS1ও হতে পারে, তাহলে 1 নাম্বার গ্রুপের NS2ও হতে পারে। ওকে, এটাই হচ্ছে আমাদের NS1 থেকে 2। পি ব্লক মৌল যেগুলো আছে ওটা আমি কিন্তু পর্যায় অবস্থান নির্ণয় এটা তো পরে যাচ্ছি। পি ব্লক মৌল যে কয়টা আছে দেখো, পি ব্লক মৌল হচ্ছে ভাই 36টা। কেমনে 36টা জানো? গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত মৌল। সো আলটিমেটলি এই যে এই পর্যায়টাতে তো কোনো মৌল নাই, একটা পর্যায়ে মৌল নাই, তার মানে এখানে আছে কয়টা? 6টা, এই যে 6 পর্যন্ত আসবে, এখানে হচ্ছে 6টা, 12 13 থেকে 13 14 15 16 17 18 গুণে দেখো 6টা। সো 6 6 ব্লক ফর্মে কত হবে? 36টা হবে। কত হবে? 36টা হবে। পি ব্লক মৌল হবে হচ্ছে 36টি, এবং এদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস হবে NS2 চলে যাবে, তারপরে NP, পিতে কয়টা ইলেকট্রন যেতে পারে বলো তো? 1 থেকে 6 এমন। ওকে, ডি ব্লক মৌল কারা? এই যে এস আর পি বাদে এই যে এখানে যে মৌলগুলা এগুলাই হচ্ছে আমাদের কি? ডি ব্লক মৌল। তাহলে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত কত পর্যন্ত হয়? 10টা হয়। 1 2 3 মানে 3 4 5 6 7 8 9 10, 10 গুণে দেখো 10টা হবে। সো এই 10 এবং কত 4 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে, তাহলে 4 5 6 7 10, 4 10 40, 4 10 40, এবং একটা হচ্ছে ইম্পোস্টার দেখো থোরিয়াম, ব্লু কালার দিয়ে দিছি। এরও ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ ইলেকট্রনটা থোরিয়ামে যায়, মানে ডি অরবিটালে যায়। তাহলে বলো 4 10 40 আর 1 41, কয়টা হলো আমার মৌল? 41টা। সব থেকে বেশি মৌল কোথায়? এখানে 41টি। ওকে, আচ্ছা, এবং এটার ইলেকট্রন বিন্যাসটা কেমন? NS, আমি এটা মেইনলি দেওয়া প্রিফার করি হচ্ছে ভাই 1 থেকে 2, অনেক সময় 1ও থাকে 2ও থাকে, বাট তুমি বইয়ের ভিতরে দেখবা NS2 দেওয়া আছে, দুইটাই সঠিক আসলে। সো 1 থেকে 2টাই বেশি সঠিক, কারণ কপারে তুমি দেখো বা ক্রোমিয়ামে দেখো ওটা তো আউটবাউন্ড নীতিটা ব্যতিক্রম করে, সর্ববহিষ্ঠ শক্তি স্তর মাত্র একটা ইলেকট্রন রাখে, সেজন্যই দেওয়া। তারপরে N-1 D 1 থেকে 10, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। N-1 D 1 থেকে 10। ওকে, এফ ব্লক মৌল কয়টা? দেখো এফ ব্লক মৌল এখানে কয়টা থাকবে তাহলে? এই যে এই 6 নাম্বার পর্যায়ে এবং 7 নাম্বার পর্যায়ে 18টা মানে সরি 32টা করে 64টা মৌল থাকে, 64টা থাকে। সো 32টার ভিতরে 18টা তো এখানেই আছে, যেহেতু এখানে 18টা এখানেই আছে না, 18টা এখানে থাকলে আর কয়টা থাকে ভাই? 14টা থাকে। তাহলে এই যে লিথিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, তাহলে এখানে আরো কয়টা থাকবে? 14টা থাকবে। এক গ্রুপে 14টা, আরেক গ্রুপে 14টা, 28টা হওয়ার কথা। 28টার ভিতর থেকে থোরিয়াম তো ডি ব্লকে চলে গেছে, তাহলে ইন টোটালে কয়টা মৌল হইল? 27টা। 28টার ভিতর থেকে একটা বাদ, 27টা। তাহলে এফ ব্লক মৌল সংখ্যা আসলে কয়টা? 27টি। ওকে, এবং এটার ইলেকট্রন বিন্যাসটা কেমন? NS, একবারে লিখি যদি আমি, N-2
F 1 থেকে 14 n-1 D 0 থেকে 1 ns2। ওকে, এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। সো মৌল সংখ্যা হয়ে গেল, ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন আমি তোমাকে এখান থেকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এস এবং পি ব্লক মৌলগুলোকে একত্রে বলা হয় হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল, প্রতিনিধিত্বকারী মৌল, মৌল বা প্রতিরূপী মৌল, প্রতিরূপী মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল। কেন বলা হয়? কারণ ওই যে এস এবং পি ব্লকের যে কোনো একটা মৌলের বৈশিষ্ট্য তার উপরে এবং নিচে সকল মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের সাথে অনেক অংশেই মিলে যায়। পি ব্লক মৌলের ক্ষেত্রেও সেম। ধর সাপোজ অ্যালুমিনিয়ামের যোজনী যত, টেলেরিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম সবার যোজনীই তত, তাদের সবার সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 3টা করেই আছে। ধরে নাও এই যে অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি, আমরা যদি হচ্ছে যে কার্বনের কথা চিন্তা করি, কার্বনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 4টা ইলেকট্রন, টিন, লেড সবার সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন আছে? 4টা করে ইলেকট্রন আছে। শেষ। বুঝতে পারছো কথাটা? এমন জিনিসটা। সো সেম এই এস ব্লক এবং পি ব্লক মৌলের যে কোনো গ্রুপের যে কোনো একটা মৌল তার গ্রুপের সকল মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মকে কি করতে পারে? রিপ্রেজেন্ট করতে পারে। দ্যাটস ওয়াই সেটাকে বলি আমরা প্রতিনিধিত্বকারী মৌল বা প্রতিরূপী মৌল। ক্লিয়ার? ওকে, সো দেখো আমরা পর্যায় সারণী সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। এখন আমাদের টুকটাক আর কিছু ছোট্ট ছোট্ট জিনিসপত্র জানতে হবে। যেমন তার ভিতরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বলো তো 1 নম্বর পর্যায়ে মৌল সংখ্যা কয়টা? 2টি মৌল সংখ্যা, এবং এই জন্য এই 1 নম্বর পর্যায়কে বলা হয় হচ্ছে অতিরস পর্যায়। অতিরস পর্যায়। 2 এবং 3 নম্বরে কয়টা করে মৌল ভাইয়া বলো তো? 2 এবং 3 নম্বরে কয়টা করে মৌল? 8টি করে মৌল। এটাকে বলা হয় রস পর্যায় বা আদর্শ পর্যায়। রস বা আদর্শ, এটার নামই কিন্তু আদর্শ পর্যায়। আচ্ছা, 2 আর 3, 4 এবং 5-এ কয়টা করে মৌল ভাইয়া বলো তো? 18টা করে। 18টাতে 18টা করেই মৌল রয়েছে। তো 18টা করে মৌল থাকার জন্য এটাকে আমরা বলি হচ্ছে দীর্ঘ পর্যায়। 6 এবং 7-এ কয়টা করে মৌল আছে ভাইয়া? 6 এবং 7-এ 32টা করে মৌল আছে। এজন্য এটাকে আমরা বলি হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়। বলো, বোঝা গেছে? এই হলো আমাদের পর্যায়গুলোর নাম। এখন আমাদের কিছু গ্রুপের নাম জানতে হবে। চলো আমরা কিছু গ্রুপের নামটা করে ফেলি। কিছু গ্রুপের নাম আমরা পড়ে ফেলি। আচ্ছা, তো চলো গ্রুপের নামগুলো আমরা সবুজ দিয়ে পড়ি। প্রথমত 1 নম্বর যে গ্রুপ, এই 1 নম্বর গ্রুপের নাম হচ্ছে আমাদের ক্ষার ধাতু। এরা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে, ক্ষার ধাতু। আচ্ছা, 2 নম্বর যে গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে ভাই মৃৎক্ষার ধাতু। এরাও মাটির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে এবং মাটিতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এটা অ্যালকালি মেটাল, এটা হচ্ছে আর্থ অ্যালকালি মেটাল, মৃৎক্ষার ধাতু। এরপরে আর বাকি এই যে ডি ব্লক মৌলের গ্রুপ সেরকম ভাবে বলা হয় না। এই যে এই 3জনকে একত্রে কয়েনেজ মেটাল বলা হয়। এটা কি? কয়েন ধাতু। কপার, সিলভার, অ্যারাম, এর দিয়ে আসলে কপার মানে এটাই তৈরি করা হতো সেজন্য। আচ্ছা, গ্রুপ 13 নম্বরটাকে বলা হয় ভাই বোরন ফ্যামিলি। বোরন দিয়ে শুরু তো, বোরন ফ্যামিলি। গ্রুপ 14কে বলা হয় হচ্ছে কার্বনের ফ্যামিলি। কার্বন দিয়ে শুরু তো, দ্যাটস হয় কার্বনের ফ্যামিলি। মাঝে মধ্যে এটাকে সেমিকন্ডাক্টর গ্রুপও বলা হয়, কারণ সিলিকন এবং জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। ওকে, 15 নম্বর গ্রুপকে নাইট্রোজেনের ফ্যামিলি বলা হয় এমন কিন্তু না। 15 নম্বর গ্রুপকে যেটা বলা হয় সেটা হচ্ছে নিকটোজেন। কি নামে বলা হয় বলো তো? নিকটোজেন। নিকটোজেন। এটার অপর নামটা কি? শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী। ওকে, গ্রুপ 16 নম্বরটাকে কি বলা হয় ভাইয়া জানো? চ্যালকোজেন। কি নাম? চ্যালকোজেন। চ্যালকোজেন, চ্যালকোজেন বা এটার নামটা কি বলি আমরা? আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী। আচ্ছা, 17 নম্বর গ্রুপকে আরেকটা গুরুত্বপূর্ণ নামে ডাকা হয়, সেটা হচ্ছে হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। কি নামে বলা হয় বলা? হ্যালোজেন। হ্যালোজেন, এর নামটা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। লবণ উৎপন্নকারী। ওকে, গ্রুপ 18 নম্বরকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অভিজাত গ্রুপ, নোবেল গ্রুপ, নিষ্ক্রিয় গ্রুপ, কারোর সাথে বন্ধন করে না, সেটাকে আমরা নোবেল গ্রুপ বলবো। খুব পশ গ্রুপ তারা, নোবেল গ্রুপ। এই তো বাস শেষ।
পর্যায় সারণী সম্পর্কে তুমি অনেক কিছু জেনে ফেলছো ভাইয়া, অনেক কিছু। এখন একটা স্পেসিফিক মৌলের পর্যায়টা কত নাম্বার পর্যায়ে কত নাম্বার জায়গায় এটা যদি আমরা জানতে চাই, তো সেটা প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। এস এস, পিএস পিএস, শোনো শোনো, প্রিয়া শোনো প্রিয়া শোনো, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। সো এমন এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা বলে দিই যে কার ক্ষেত্রে কোনটা হবে। প্রত্যেকের ক্ষেত্রে মাথায় রাখবা পর্যায় নাম্বারটা হবে তার, আসলে পর্যায়টা এরকম কোন ঠাসা হয়ে গেছে কেন ভাই, চলো এটাকে একটু জায়গা দিই। পর্যায় নাম্বারটা হবে হচ্ছে তার এন, এর ক্ষেত্রেও পর্যায় নাম্বার হবে হচ্ছে তার এন, এর ক্ষেত্রেও পর্যায় নাম্বার হবে হচ্ছে তার এন, এর ক্ষেত্রেও পর্যায় নাম্বার হবে হচ্ছে তার এন, এবং এর ক্ষেত্রে পর্যায় নাম্বার হবে আসলেই এন, এবং এখানে এন এর মানটা হচ্ছে হয় 6 নয় হচ্ছে 7। বলো তো এই 6 আর 7ই না, হয় 6 নাম্বারে আছে নাহলে 7-এ আছে, হয় ল্যান্থা নামে আছে নাহলে একটা নামে আছে। এবং এর গ্রুপ নাম্বারটা কি ফিক্স না ভাইয়া? এর গ্রুপ নাম্বারটা হচ্ছে 3। দেখো তো কেন বলতেছি এর গ্রুপ নাম্বারটা ফিক্সড, এই যে এটা কোন নাম্বার গ্রুপ রে ভাই? 3 নাম্বার গ্রুপটা না? 3 নাম্বার গ্রুপেই তো ল্যান্থা নামে একটা নাম, ল্যান্থা নামে একটা নামের ভিতরেই তো এই সিরিজটা ঢুকে আছে। তাই এফ এর জন্য গ্রুপ নাম্বার বের করাটা খুবই সহজ। এফ এর জন্য গ্রুপ নাম্বার হচ্ছে কত? সবসময় 3ই হবে, শেষ। ওকে, এখন চলে আসবো আমরা আমাদের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক মৌলের ক্ষেত্রে। কি এস ব্লক মৌলের গ্রুপটা হবে হচ্ছে কত ভাইয়া বলো তো? এস এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, এস এর ইলেকট্রন সংখ্যা। এসে যদি ইলেকট্রন আমার কয়টা থাকে? এসে যদি আমাদের ইলেকট্রন থাকে হচ্ছে একটা, তার মানে গ্রুপ হচ্ছে তার 1। এসে যদি আমাদের ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, তার মানে গ্রুপ হচ্ছে তার 2। শেষ। যেমন আমরা পটাশিয়ামের কথা যদি চিন্তা করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 4s1 সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা কেমন পটাশিয়ামের জন্য? 4s1। তাহলে বলো এখানে এন এর মানটা কত? 4, তার মানে সেটা 4 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়। এস এর এস এর ইলেকট্রন কয়টা? 1, তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 1। আমরা কি ঠিক বলতেছি? অবভিয়াসলি ঠিক বলতেছি। দেখো 4 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপ, শেষ। ওকে, এরপরে যদি আমরা পি ব্লক মৌলের জন্য যাই, এন তো হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস, বুঝে গেছি। তো এখন পি ব্লক মৌলের জন্য হবে হচ্ছে এস এবং এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10, এটা হবে হচ্ছে তার গ্রুপ সংখ্যা। কার জন্য? পি এর জন্য। কি পি এর জন্য? এস এর ইলেকট্রন, এস এ জয়টা ইলেকট্রন আছে তয়টা, মানে দুইটাই থাকে নরমালি তয়টা। পি এর ইলেকট্রন, পি এ জয়টা আছে ইলেকট্রন আছে তয়টা, প্লাস হচ্ছে 10, প্লাস হচ্ছে 10। যেমন কেন 10 আসলে যোগ? কারণ এই যে 3 থেকে 10 সরি 10 আবার বলি, 3 থেকে 12 পর্যন্ত ভাই আমার ডি ব্লক মৌল রে, তারপরে আমার পি শুরু হয়। তাই এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রনের সাথে কত যোগ হয়ে গেল? এত যোগ হয়ে গেল। ধরো আমি তোমাকে একটা র্যান্ডমলি বলি ফসফরাস, ধরে নেওয়া হচ্ছে আমাদের ফসফরাস কত রে ভাই? 15। সো 1s2 2s2 2p6 3s2 3p, এই যে 10 হয়েছে, তারপরে হচ্ছে আমাদের 3p3 এমন। সো আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা আসলে? এইটা। সো এটা দেখো পি পি অরবিটাল ইলেকট্রন গেল না, সো এটার পি ব্লক মৌল। এখন এটার পর্যায়টা কত হবে আমাদের? এন, এন এর মানটা কত? 3, তারপরে পর্যায়টা হচ্ছে বা পিরিয়ডটা হচ্ছে 3। গ্রুপটা কত হবে ভাই বলো তো? গ্রুপ হবে হচ্ছে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, বা 2 প্লাস 3 মানে 5, প্লাস হচ্ছে 10 মানে কত? 15। চলো তো দেখি মিলছে কিনা। 15 নাম্বার 3, দেখো ফসফরাস 3, ফসফরাস মিলছে? মিলতেই হবে, মাস্ট। চলে আসি এবার আমরা ডিতে। ডি এর যখন আমরা পর্যায় নির্ণয় করবো, n-1 ডিতে ঢুকবে কিন্তু, যেহেতু n-1 কেন করতে হয়েছে? কারণ এন এস এর ইটাই আসলে বেশি হয়, এন এস এর যেটা হচ্ছে শক্তি এটাই কম হয়, n-1 ডি এর শক্তিটা তার থেকে বেশি হয়। তাই আগে এন এস এ ঢুকে ইলেকট্রন, তাই তারপরে n-1 ডি 1 থেকে 10 এর ভিতরে ঢুকে ইলেকট্রন। ওকে, সো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমার এনটা হয় তার পর্যায়। গ্রুপটা কি হয় ভাই বলো তো? গ্রুপটা হয় হচ্ছে আমাদের এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন, এটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। বলো ইজি না? চলো একটা উদাহরণ দেখিয়ে দিই তোমাদেরকে। সাপোজ আমরা একটা ব্যতিক্রম নিলাম, সেটা হচ্ছে কপার। কপার কত? 29। যদি ইলেকট্রন বিন্যাস করো তো আর্গন পর্যন্ত নিলা, 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত নিয়ে নিলা। তারপরে নর্মালি হয় কত? 4s2, তারপরে 3d 9 হওয়ার কথা, 29 যেহেতু। আর্গন 18, তারপরে হচ্ছে 4s2 মানে 20, তারপরে 3d 9। এটা কি তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা না? সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে তার এইটা। হ্যাঁ, কিন্তু তুমি এখন দেখো ভাইয়া, এটা আসলে ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় না। কেমন হয় আসলে? 4s1 হয়, কারণ এটা আউটবায়ন নীতির একটু ব্যতিক্রম হয়, এটা আমরা পরে আরো দেখবো। 3d 10 এমন হয়। হোক, সমস্যা নাই। এখানে তার এনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এন, আর 3টা কি? n-1 অবশ্যই, 4-1 মানে 3। তো এন হবে তার পর্যায়, পর্যায় তাহলে কত হবে তার? তার পিরিয়ডটা হবে হচ্ছে আমাদের 4। তার গ্রুপটা কত হবে ভাই বলো তো? এন এর ইলেকট্রন এবং ডি এর, মানে এস এর ইলেকট্রন এবং ডি এর ইলেকট্রন, তার মানে 10 প্লাস 1 মানে হচ্ছে আমাদের 11।
4 এবং 11, চলো আমরা খুঁজে পাই, দেখি পাই কিনা। 4 নাম্বার পর্যায়, ওকে, কোথায়? কপার 11, দেখছো মিলবে না, যাবে কোথায়? শেষ শেষ, বলো আর কিছু আছে? পারা যাবে না। যা যেরকমভাবে করতেছি, যা যেরকমভাবে লিখতেছি, এটা খালি একটু নোট রাখ ভাই, ঠিক আছে? পরীক্ষার আগে, যে কোনো সময়ের আগে, যে কোনো একটা পরীক্ষা বা সৃজনশীল কোশ্চেন করতে বসছো তার আগে এই নোটটা খুলে জাস্ট দেখো তোমাকে কোথায় আটকার, মানে তুমি আটকাইতেছো কোথায়, খালি আমার এসে কমেন্ট করো, না হলে ইনবক্সে বলো যে ভাই আমি এখানে আটকে যেতেছি, তাও আপনি পড়াইছিলেন, তাও আমি আটকে যেতেছি এই জায়গায়, আমি আবার সলভ করে দিব ওই জায়গা। ইনশাল্লাহ এরকমটা হবে না। এরকমভাবে রেখে নোট রাখো প্রপারটা, যেরকমটা বুঝছো। হয়তো বা একটু ফাস্ট যাইতে হবে ভাই, নাহলে হচ্ছে আমি তো কন্টেন্ট ধরো তোমাকে টাইমের ভিতরে আসলে শেষ করতে পারবো না, কারণ অতটাও ফাস্ট যাইতেছি না আমার কাছে মনে হয়। সো এই যে এই কনসেপ্টগুলো যদি তুমি নিয়ে রাখতে পারো এখন এসএসসির ভিতরে, তোমার এসএসসি তো ক্লিয়ার হবেই, তুমি এইচএসসিরও অনেক অংশের জিনিসপত্র পড়ে ফেলতেছো, বুঝছো? সো মানে যেরকমভাবে করাচ্ছি এরকমভাবে খালি একটু মাথায় রাখো, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? একটু লেগে থাকো। ওকে, সো দেখো পর্যায় সারণী সম্পর্কে আমাদের কত কি পড়া শেষ আসলে। আর প্রত্যেকটা গ্রুপের মৌলকে, এই যে এস ব্লক আর পি ব্লক যে গ্রুপের মৌলগুলোকে, এগুলোকে তো আমি তোমাকে কি দিয়ে পড়াইলাম, ওই যে কি বলে যে ছন্দ দিয়ে পড়াইলাম। আমি ছন্দ লিখে দিইনি, ছন্দ মুখে মুখে বলছি। তুমি যদি ক্লাসটা করো তাহলে অবশ্যই তুমি কিন্তু নিজে ছন্দগুলো লিখবা, লিখে ওই মৌলগুলোকে বসাবা, নাহলে এটা কিন্তু তোমার মনে থাকবে না। একটু খাটনি তুমিও করো, আমি তো করতেছি, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমার, দেখো এই যে টোটাল পর্যায় সারণী, এই যে এবার এই পর্যায় সারণীর দিকে তাকাও, এবার দেখবা এই পর্যায় সারণীকে দেখে আর এত ভালো লাগতেছে না, এবার এত পছন্দ হচ্ছে না, কারণ এইটা সম্পর্কে এখন তুমি মেলা জ্ঞান ট্যান নিজের ভিতরে নিয়ে ফেলছো। এটা তোমাকে এখন মেমোরাইজ করে মনে রাখতে হবে। তুমি যখন প্রথমে দেখতা ও মাই গড কত সুন্দর, আহা প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু এখন দেখে আর ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? ভাই এগুলো এস ব্লক মৌল, এই চার একটা ভাই, ভাই এটি পি ব্লক মৌল, ভাই সরি সরি সরি, ভাই এটি পি ব্লক মৌল, ভাই এটি হচ্ছে ভাই এফ ব্লক মৌল, ভাই এটি হচ্ছে ভাই ডি ব্লক মৌল, ভাই এগুলা কি হইলো ভাই, ভাই এগুলা কয়েন মৌল ছিল ভাই, এগুলা কেমনে নিয়ে চলে আসলেন ভাই। ভাই তুমিও পারবা, বললাম কয়বার প্র্যাকটিস করতে? 3বার, করো ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? ওকে, সো যাই হোক, এই পর্যায় সারণী এখন আর আমাদের কিছু লাগবে না। কারণ আমি চিন্তা করছিলাম তোমাকে আমি হচ্ছে যে মানে এই সনাতন পদ্ধতিতে গ্রুপ সংখ্যাটা নির্ণয় করাটাও দেখাবো। সনাতন পদ্ধতিতে গ্রুপ সংখ্যা নির্ণয়, ওই যে রোমান সংখ্যা দিয়ে যে গ্রুপ সংখ্যা নির্ণয়। সো এটা এই ক্লাসের ভিতরে অ্যাড করতে গেলে ক্লাসটা শুধু শুধু লং হয়ে যাবে, দরকার নাই। আমি এটার জন্য সেপারেট ভিডিও দিয়ে দিব, ইনশাল্লাহ 1 থেকে 2 দিনের ভিতরে আশা করি পেয়ে যাবা, ঠিক আছে? মানে ওটা জাস্ট অতটুকু, ওটা এখনকার সময় খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট অ্যাডমিশন টেস্টের ভিতরে হুটহাট করে মাঝে মধ্যে চলে আসে, এবং ওটাকেও নির্ণয় করা যায়, ওটা মুখস্থ করার কিছু না, আরামসে নির্ণয় করা যায়। সো আমরা একটু নিয়মটা শিখে রাখলেই তো পারবো আর কি। সো যাই হোক, ঠিক আছে, আশা করি বোঝা টান। চলো এবার আমরা যেগুলো আমাদের শেষ পটভূমি শেষ, আমাদের ফার্স্ট লেকচারের একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। পর্যায় সারণীর বৈশিষ্ট্য, আসি পর্যায় সারণীর বৈশিষ্ট্য। টেবিল, সারি, এখন এগুলা কথাবার্তা বাচ্চা বাচ্চা লাগবে যে ভাই এগুলা সবই আমি পারি। 118টা মৌল আছে, গ্রুপ বা সারি কয়টা আছে বলো তো? 18টা গ্রুপ, 7টা পর্যায়, আহা একেবারে জানি না, কি কঠিন জিনিস, 7টা পর্যায়, ও মাই গড, 18টা গ্রুপ, ও মাই গড। আচ্ছা, প্রতিটি পর্যায়ের বাম থেকে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত, ওয়াও, জানতো তুমি এটা? জানতাই না। আচ্ছা যাই হোক, মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ হিসেবে দেখানো মৌলগুলোকে 6 এবং 7 নাম্বার পর্যায়ের অংশ। ও মাই গড, আমি জানতাম না। আচ্ছা যাই হোক, মজা করতেছি, সিরিয়াসলি নিও না আবার। আচ্ছা যাই হোক, পর্যায়ে 1-এ শুধু 2টি মৌল রয়েছে, আমরা এগুলোও পড়ে ফেলছি। পর্যায়ে 2 এবং 3-এ 8টি করে মৌল, 4 এবং 5-এ 18টি করে, 6 এবং 7-এ 32টি করে। বলো তো ভাই, ওই রকমভাবে পর্যায় সারণী করলে তোমার কি এগুলো আলাদাভাবে মনে রাখতে হবে? এগুলো তো তুমি নিজেই বই লিখতে পারবা। ওকে, গ্রুপ 1-এ 7টি মৌল রয়েছে, গ্রুপ 1-এ। আচ্ছা, গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে, 7 6 13, আর ওইদিকে একজন হিলিয়াম দিয়ে টোটালে এস ব্লক মৌল 14টা। গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। কেন 32টা বলো তো? কারণ এই যে 3 নম্বরের ল্যান্থা নামের একটা নামের ভিতরে তো অতগুলো মৌল ঢুকে আছে, সেটাকে তোমার কাউন্টে নিতে হবে। গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলের প্রত্যেকটিতে 4টি করে মৌল রয়েছে, 440 ছিল, আর নিচে একটা থোরিয়াম দিয়ে ডি ব্লক মৌল 41টা। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটি 6টি করে মৌল রয়েছে, 6 6 36টা। গ্রুপ 18-তে 7টি মৌল রয়েছে। এগুলো শেষ না আমাদের? আচ্ছা, 57 থেকে 71 পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানাইট সারির মৌল, ওই যে ল্যান্থানাইটের ভিতরে যেটা। 89 থেকে 103 পর্যন্ত 15টি মৌলকে আমরা অ্যাক্টিনাইট সারির মৌল বলি। ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌল ধর্মগুলোর কাছাকাছি থাকে, তাই তাদেরকে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে। ওকে, মৌলগুলোর যদি ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। হ্যাঁ, ধাতু থেকে ক্রমান্বয়ে অপধাতু, তারপরে অধাতুতে পরিণত হয়। একই গ্রুপের মৌলগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়, এগুলো আমরা বলে ফেলছি, ঠিক আছে? ওকে, সো এবার চলে আসো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এগুলোও করে ফেলছি, তাই না? আচ্ছা, তো চলো দেখি এগুলাতে আমরা কোনো নিয়ম টিয়ম, কিসের নিয়ম? এগুলা নিয়ম আমরা পড়ি না, নিয়ম আমরা বানাই। দেখি আমরা কেমনে করি। গ্রুপ নিয়ম, গ্রুপ বের করার নিয়ম, ও মাই গড, আরে পারি না। চলো তো দেখি তো এক একটা। আরে নিয়ম, ও মাই গড, কতগুলো নিয়ম। চলো এগুলো নিয়ম আর কিছু লাগবে? ওই ছক যদি করে ফেলো তাহলে চলো আমরা হচ্ছে যে এবার এরকম এদেরকে দেখি। কাকে বের করবা বলো? সব থেকে কঠিন মৌল
টাইটানিয়াম 22 করবা, চলো করি। এই যে দেখো কতগুলো মৌল, ও মাই গড, চলো টাইটানিয়াম 22 কে করি, ওপাশে তো ছিল টাইটানিয়াম 22। আসো ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6, আর্গন পর্যন্ত গেল, 22 পর্যন্ত যেতে হবে না। সো 4s2 তে আগে ইলেকট্রন যাবে, তারপরে 3d, 20 পরে 2, 22 এমন। সো আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা আসলে কোনটা? এইটা দেখো, এটা ডি ব্লক মৌল কেন বুঝতেছি, কারণ ns2 তে যাওয়ার পরে n-1 ডিতে গেছে ইলেকট্রন, দ্যাটস এটা ডি ব্লক মৌল। সো ডি ব্লক মৌল যদি হয় তাহলে তার পর্যায় তো ছিল হচ্ছে n, পর্যায় n মানে কি, এটা তো n আর এটা n-1, তাহলে পর্যায় হবে কি আমাদের, পর্যায় তার হবে কত ভাই আমাদের বলো তো, 4। গ্রুপ কত হবে বলো তো, গ্রুপ হবে হচ্ছে n এর ইলেকট্রন এবং n এর ইলেকট্রন এবং d এর ইলেকট্রনের যোগফল। সো গ্রুপও হবে কি তার 4, আরে 4 4 লাকি সংখ্যা। ওয়াও, কেমনে, এই যে 2 আর এই যে 2 যোগ 10 যোগ করতে হতো কোথায়, পি ব্লক মৌলের ক্ষেত্রে। এস এর ক্ষেত্রে এস মানে এস ব্লক মৌলের জন্য এস এর জয়টা ইলেকট্রন তয়টাই তার গ্রুপ সংখ্যা ছিল। পি এর ক্ষেত্রে এস এর ইলেকট্রন যোগ করতে হবে, পি এর ইলেকট্রন যোগ করতে হবে, প্লাস 10 যোগ করতে হবে, কারণ মধ্যখানে 10টা ইলেকট্রন ছিল না, মানে মৌল ছিল না। ওকে, আর যদি আমরা ডি এর মৌলকে নির্ণয় করতে চাই তাহলে ডি এর মৌলটা নির্ণয় করবো কেমনে, এস এর ইলেকট্রন প্লাস ডি এর জয়টা ইলেকট্রন, মানে এন এস এর ইলেকট্রন আর n-1 ডি এর জয়টা ইলেকট্রন যোগ করে দিলেই চলে আসলো। তাহলে 4 4, চলো তো আমরা দেখি এখানে আমরা বের করলাম হইলো কিনা আমাদের। পর্যায় নাম্বার টাইটানিয়াম কোথায় রে বাবা তুমি, এই যে 4। গ্রুপ নাম্বার কোথায়, ও মাই গড 4। ওয়াও, তুমি পেরে গেছো, ওয়াও ড্যাম। আচ্ছা চলো, মজা করতেছি, অনেক পড়াইছি তো তাই একটু মজা করতেছিলাম। এবার চলে আসো, আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা শিক্ষার্থীদের কাজ দেওয়া আছে, এটা তুমি করে ফেলবা। হ্যান তেন কি বলতেছে দেখো। আসো, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা আমরা অলরেডি জানি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যেহেতু কোনো একটা মৌলের পর্যায়, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা খ নাম্বারের প্রশ্ন, অনুধাবন কোশ্চিন, অনুধাবন প্রশ্ন রে ভাইয়া, পড়ো। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যেহেতু তাদের অবস্থানটাকে নিশ্চিত করা যাচ্ছে এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আসলে তাদের সুসজ্জ সুবিন্যস্ত একটা আকার, যে আকারটা, এটার কারণেই তো যেহেতু পুনরাবৃত্তিত হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আমাদের এই পর্যায় সারণীর মূল ভিত্তি। ঠিক আছে, এই কথাগুলো এখানে রিডিং দেওয়া, এটা তুমি হচ্ছে যে দিও, এটা ইলেকট্রন বিন্যাস করে দেখাইছে, এগুলো আমরা পারি। ওকে, যে সকল মৌল তাদের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 1টি, সে সকল মৌলকে সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়, আর যার 7টা সে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন হচ্ছে সাপোজ সোডিয়াম, সোডিয়াম আমার একটা ইলেকট্রনকে ত্যাগ করে কিসে পরিণত হয় বলতো, সোডিয়াম প্লাসে পরিণত হয়। এই রিলেটেড পড়াশোনা আমি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেটা এই ক্লাসের সেকেন্ড পার্টের ভিতরে আরও পড়াবো। সো প্যারানাইট চিল সোডিয়াম প্লাস এমন তৈরি করে। ওকে ডান। আচ্ছা, আবার যে সকল মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে 7টা, সে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা একক ঋণাত্মক আয়নে পরিণত হতে চায়। ওকে, অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এবং মৌল সমূহকে অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়, সেজন্যই বলা হয় ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, বললেন যখন মানলাম। এবার চলে আসো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমের মধ্যে প্রথমে আসে হচ্ছে আমাদের হিলিয়াম। হিলিয়ামেরটা 1s2, সো এটা হিসাব অনুযায়ী আসলে 2 নম্বর গ্রুপে দেওয়া উচিত ছিল, বাট এটাকে দেওয়া হয় কত নম্বর গ্রুপে বলো তো, 18 নম্বর গ্রুপে। কেন? কারণ এর ধর্ম হচ্ছে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা দেখায়। হ্যাঁ, হিলিয়ামকে কেন 2 নম্বর গ্রুপে না দিয়ে 18 নম্বর গ্রুপে দেওয়া হলো, এগুলো কিন্তু খ নম্বরের কোয়েশ্চেন, সো এগুলোকে তুমি দিবা। এর হচ্ছে যে এর যেহেতু মানে 18 নম্বর গ্রুপের মৌলগুলো হয় তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, সেজন্য। সো যেহেতু 1s ছিল এবং 1s2 হলে ইলেকট্রন দ্বারা পূর্ণ, সেটার জন্য সেটাকে ওখানে দেওয়া হয়। এবং হিলিয়ামের যে ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম, সে আসলে কারোর সাথে বন্ধন গঠন করতে চায় না, ভৌত ধর্ম, সে আসলে গ্যাসীয় অবস্থায় থাকে। এই ধর্মগুলোর উপর ভিত্তি করে তার যথোপযুক্ত অবস্থান আসলে 18ই, এটাই ব্যাখ্যা করতে হবে তোমাকে। সো এই যে দেখো হাইড্রোজেনের অবস্থানের, এটাতে আসছে পরে, এই যে হিলিয়ামের অবস্থান, হিলিয়ামের অবস্থানটা কি 1s2, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2 এ স্থান দেওয়া উচিত, বাট গ্রুপ 18তে দেওয়া হয়েছে। এরকম নিষ্ক্রিয়, এই যে রেডন জেরন এর মতন তাদের ধর্ম দেখা যায়, সেজন্য তাই গ্রুপ 18তে দেওয়া হয়েছে। এবার হাইড্রোজেনেরটার কথা বলি। হাইড্রোজেনের একটি অধাতু, বাট তাকে 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে ধাতু রূপে। তো একে আমরা দুষ্টু মৌল নামে ডাকি। কি নাম? দুষ্টু মৌল। কাকে? হাইড্রোজেনকে। কারণ এ কখনো H প্লাসও পরিণত হতে পারে, H মাইনাসও পরিণত হতে পারে, আবার সমযোজী বন্ধনও গঠন করতে পারে। সো এটা যখন যেরকম প্রয়োজন হবে সেরকম কাজ করতে পারে হাইড্রোজেনকে। ঠিক আছে, সো এটা আসলে হ্যালোজেন মৌলের সাথেও তাদের ধর্ম মিলে যায়, বাট সেখানে দেওয়া উচিত ছিল যেহেতু 1s1, তাই এখানে তার এই ধর্মটাকে প্রায়োরিটি রাখা হয়েছে। এবং ম্যাক্সিমাম যৌগের ভিতরে হাইড্রোজেনের কিন্তু জারণ মান, মানে ধাতব মৌল যদি না হয়, অন্য একটা অধাতব মৌলের সাথে সবসময় +1 থাকে, তার মানে সে অবশ্যই ইলেকট্রন ত্যাগ করছে। দ্যাটস ওয়াই সেটাকে আমরা কার ভিতরে যুক্ত করি, আসলে 1 নম্বর গ্রুপের ভিতরে যুক্ত করি, এই কথাটাই বলা। ওকে, এবার চলো এখানে দেখি ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলোর অবস্থান।
এটা ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীতে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সারিজকে 6 এবং 7 নাম্বার মানে 7 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপের ভিতরে লেখা হয়েছে। ল্যান্থানাইডের ভিতরে রাখা হয়েছে ল্যান্থানাইড সহ 15টা মৌল 15টা মৌল এবং অ্যাক্টিনাইডের ভিতরে রাখা হয়েছে অ্যাক্টিনাইড সহ 15টা মৌল 30টা মৌল, তার ভিতরে আমার 3টা ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড এবং থোরিয়াম হচ্ছে ডি ব্লক। সো তাহলে বাকি থাকলো হচ্ছে 27টা আমার এ ব্লক মৌল। এগুলাকে আমার গ্রুপ 3 নম্বরে অবস্থিত করে রাখছি। এই অবস্থানগুলোতে ল্যান্থানাইড সারি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, যদি বড় হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হবে। কাজে পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানাইড সারির এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোকে নিচে অবস্থান করানো হয়েছে। এবং ল্যান্থানাইড সারির ভিতরে যে মৌলগুলা, অ্যাক্টিনাইড সারির ভিতরে যে মৌলগুলা, সেগুলো ল্যান্থানাইডের সাথে অনেকাংশেই ধর্মের মিল থাকে, অ্যাক্টিনাইড সারির সাথে অনেকাংশে মিল থাকে। সেজন্য ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের ভিতরে এই মৌলগুলোকে এরকমভাবে সুসজ্জিত করা হয়েছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। পর্যায় সারণী সম্পর্কে তুমি আলহামদুলিল্লাহ যতটুকু পড়লা, আপ টু তোমার এসএসসি আপ টু তোমার হাফ এইচএসসিও মেলাখানি শেষ, আসলে হাফ না, হাফের থেকে হাফ প্লাস এইচএসসি বলবো, হ্যাঁ। আর আপ টু তোমার আধা অ্যাডমিশন ইনশাল্লাহ ডান। সো আমরা আরেকটা লেকচার যেটা আছে সেটা কমপ্লিট করবো আসলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে। এবং মানে আমাদের বলতে পারো তুমি এই চ্যাপ্টারের গ বা ঘয়ের যে কোনো একটার মার্ক একেবারে 100% ক্লিয়ার করে ফেললাম। আর এমসিকিউ এর ক্ষেত্রে বলতে পারি 2টা এমসিকিউ এর মার্ক ক্লিয়ার করে ফেলছি, যদি এতটুকু যা পড়াইছি সেটাকে ধরে রাখতে পারো। এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে সেটাকে আমরা কাইন্ড অফ এরকমভাবে কম্প্যাক্ট করে পড়ে ফেলবো। তারপরে তোমাকে আমি টেস্ট পেপারের সিকিউ, হ্যান ত্যান বোর্ডের সিকিউ যেটাই দেখাবো কিনা আশা করি তুমি ইনশাল্লাহ পারবা। সো পর্যায়বৃত্ত ধর্ম থেকে গ বা ঘয়ের আরেকটা অংশ কিন্তু হবে, হ্যাঁ, গ বা ঘয়ের আরেকটা অংশ হবে হচ্ছে এখান থেকে। সো সেটাকেও আমরা পড়ে ফেলবো। আজকে ভাই আলহামদুলিল্লাহ অনেক ক্লান্ত আমি। সো বোধহয় আজকে আর না, ইনশাল্লাহ মানে আজকে আর না বলতে তোমার তো আজকে না কালকে না কোনো ব্যাপার না, ওটা তো পার্ট 2 আকারেই তুমি পাবা, পার্ট 2 আকারেই হয়তো। সো ইনশাল্লাহ ওই পার্টটাও পেয়ে যাবা। সো যেরকমভাবে পড়াচ্ছি এটাকে নোট ডাউন করে মাস্ট বি পড়ার ট্রাই করো। নোটটা রাখো, আমি বারবার পড়ার ভিতরে বলি প্লিজ ভাই নোট করিস, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবি এবং শেষমেশ পরীক্ষার আগের রাতে আলাদা একটা কনফিডেন্স কাজ করবে। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা কেমন লাগলো জানাতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।